বিভিন্ন পেশার সফল মানুষ রাজনীতি করেন। লোকসভায় নির্বাচিত হচ্ছেন কিন্তু তাদের অ্যাটেন্ডেন্স 1%-এর কম। যারা রাজনীতি করেন তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসেন। আমাদের তো আমি প্রার্থী নই, আমাদের কেন্দ্রে অসংখ্য যে পার্টি কর্মী রয়েছেন তারা প্রার্থী। তারা সবাই নেমে পড়েছেন। একমাত্র সিপিআইএম পার্টি কোনো বড় ইনভেস্টরের কাছ থেকে কোনো রকম টাকা নেয়নি। বিজেপি বলুন, তৃণমূল বলুন, সবাই টাকা নিয়েছে। বিকশিত যে জীবন, তার বদলে শুধুমাত্র অনুদানের জীবন কাটানো দুটো সমান নয়। এখন দেখুন, এখন ভোট কি মানুষ দিতে পারে? আমাদের চ্যালেঞ্জ তো লড়াইটা এইখানে। ভোট চুরি হয়েছে নানাভাবে। লক্ষ্মীর ভাণ্ডার আমরা আইন প্রণয়ন করব যেরকম সুবিধে যাতে সারা দেশের মানুষ পায়। এবার বিজেপির যারা ওকে ভোট দেবেন তাঁরাও নিশ্চিতভাবে বলতে পারবেন কি না জানি না যে উনি বিজেপিতে থেকেই কাজ করবেন। আমার দল কিন্তু আমাকে অভিনেতা জন্যে রাজনীতির কাজ করতে দেননি। আমার রাজনৈতিক কর্মসূচি, সামাজিক কাজে যে সময়টা দিই সেটা আরেকটু বাড়াবো। রাহুল গান্ধী অলরেডি জানিয়েছেন এটা। কংগ্রেস তো দেশ চালাচ্ছে না এখন, কিন্তু যারা ক্ষমতায় রয়েছেন তাদেরকে তো আগে জাস্টিফাই করতে হবে। সেই জন্য বারবার কথায় কথায় আমাদের বিজেপির ইলেকটোরাল বন্ডে টাকা নেওয়া, এবং কারণ উনি তো বলেছিলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা। উনিও খেয়েছেন এবং দিদিকে খেতেও দিয়েছেন। দাদা, ব্যারাকপুরের মতো একটা হাই ভোল্টেজ কেন্দ্রে আপনি সিপিআইএম এর প্রার্থী, কেমন লাগছে? আমার তো খুবই আনন্দ হচ্ছে যে পার্টি আমাকে এই দায়িত্ব দিয়েছে। আমি খুব উৎসাহের সঙ্গে নেমে পড়েছি। রোজই প্রচারে যাচ্ছি। ভোরের দিকে একেবারে সকাল 6টায় কল দিয়ে 8টা-10টার মধ্যে আমি আমার কাজ সেরে নিয়ে, পেশাদার কাজ, কেন গল্প থেকে তো হঠাৎ, আমি তো আজ অবধি কোনো ছোটো রোল করি না। আমি সব জায়গাতেই বিনয়ের সঙ্গেই বলছি, আমাকে বড় চরিত্রেই কাস্ট করা হয়। আমাকে সবাই ইন্ডাস্ট্রি, আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রির ভালোবাসেন, থিয়েটারেরও সবাই ভালোবাসেন। তো আমি যতটা পারছি কাজটা ভোরবেলা করে নিচ্ছি। তারপরে মূলত 10টা অনওয়ার্ডস থেকে রাত্রি 10টা অবধি আমি কেন্দ্রে থাকি প্রতিদিনই। আর যেদিন প্রয়োজন হয় রাতেও থেকে যেতে হয়। আমার যারা সহকর্মী ওখানে আছেন, ব্যারাকপুর থেকে একেবারে কাঁচরাপাড়া অবধি আমার যারা কমরেডরা, তারা খুবই উৎসাহিত। তারা রাস্তায় নেমে পড়েছেন। এত তাড়াতাড়ি এতগুলো দেওয়াল লেখা, পোস্টার, হোর্ডিং লাগানো তাদের জন্যই সম্ভব হয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে আমাদের যে মিটিং মিছিল হচ্ছে তাতে সাধারণ মানুষের যে যোগদান, তার জন্যও আমি খুব কৃতজ্ঞ। তারা বড় সংখ্যায় আসছেন এবং আমি খুব আশাবাদী। আচ্ছা, একদিকে অভিনেতা, অন্যদিকে জননেতা, সামলানো কি সম্ভব হচ্ছে? দেখুন, বিভিন্ন পেশার সফল মানুষ রাজনীতি করেন। এটাই বিধান রায় বলুন বা আমাদের পার্টিতে এক্ষুনি যদি বলেন, আমি বলবো আমাদের সামনেই বিকাশ রঞ্জন দা পার্টির বড় দায়িত্বে আছেন, কিন্তু অত্যন্ত সফল একজন পেশাদার মানুষ। আমার রাজনীতিতে সবসময় মনে হয় শুধু সর্বক্ষণের রাজনৈতিক কর্মী ছাড়াও যদি শিল্পী, সেতারবাদক, খেলোয়াড়, যিনি ছবি আঁকেন, তাঁরাও যদি রাজনীতির সঙ্গে যুক্ত হন তাহলে রাজনীতির যে নদী, যে স্রোত, সেটা বেশ জোরদার হয় এবং মানবিক হয়। হিউম্যানিটেরিয়ান অনেকগুলো কাজ করা যায় এবং অনেকগুলো বিষয়ে, মানে আমি বলবো আমাদের ভিশনটা অনেক চওড়া হয়ে যায়, দিগন্তটা প্রসারিত হয়। তো সেই জন্যে আমার মনে হয় যে পেশাদার হিসেবে সবসময় যাদের পছন্দ আছে তাদের রাজনীতিতে আসা উচিত, যদি তাদের রাজনৈতিক সচেতনতা থাকে। তার কারণ মাত্র 1 দশক হলো আমরা দেখছি যে কেউ ছবি আঁকতে পারেন, যে কেউ কবিতা চর্চা ছাড়া, ব্যাকগ্রাউন্ড ছাড়া যে কেউ রাজনীতিতে চলে আসতে পারেন। তো এটার যে একটা চর্চার বিষয় এবং এটা একটা যে অধ্যয়নের বিষয়, এটাকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবং সেই ধরনের রাজনীতিক যারা, তারা কিন্তু লোকসভায় নির্বাচিত হচ্ছেন কিন্তু তাদের অ্যাটেন্ডেন্স 1%-এর কম। কিন্তু আমাদের বামপন্থীদের সেখানে আমি বলবো যে আমাদের যারা রাজনীতি করেন তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসেন। আমি তো ছাত্র রাজনীতির আগেও একেবারে ছোটোবেলায় যখন হাফ প্যান্ট পরতাম, তখন আমার পাড়ায় আমাদের যে কমরেডরা পোস্টার লাগাতে বেরোতেন,
তখন আমরা ছোট ছিলাম, আমরা আমাদের কমরেড দাদাদের কাঁধে উঠে ওই কার্নিসের ওপরে পোস্টার লাগাতে এই ছোট আমাদের মতো অল্প বয়সী বাচ্চারা খুব কাজের হতো। সেই সময় লাগিয়েছি, পাড়ায় পরের দিন যাদের বাড়িতে লাগাতাম পোস্টার বকা খেতাম। তো সেই সময় রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। তারপর দীর্ঘদিন আমি আমাদের যে অসংগঠিত ক্ষেত্র তার আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছি টালিগঞ্জে, সবাই জানেন সেটা। আমি আচ্ছা দাদা, এর আগে বিধানসভা নির্বাচনে লড়েছেন, এখন লোকসভা নির্বাচনে লড়ছেন, কতটা চ্যালেঞ্জিং এটা আপনার কাছে? আমাদের তো আমি প্রার্থী নই, আমাদের কেন্দ্রে অসংখ্য যে পার্টি কর্মী রয়েছেন তারা প্রার্থী, তারা সবাই নেমে পড়েছেন। অন্তত 100% কর্মী যে লড়াইটা দিচ্ছেন এলাকায় এলাকায় তারাই প্রার্থী, এবং মানুষ তাদেরকে জিতিয়ে নিয়ে আসবেন। কারণ আমাদের পার্টিরই একমাত্র স্বচ্ছতা আছে। আপনারা জানেন যে ইলেকটোরাল বন্ড কেলেঙ্কারি বেরোনোর পর আমি গর্ব করে বলতে পারি একমাত্র সিপিআইএম পার্টি কোনো বড় ইনভেস্টরের কাছ থেকে কোনো রকম টাকা নেয়নি। বাকি বিজেপি বলুন, তৃণমূল বলুন, সবাই টাকা নিয়েছে সেটা, এবং বেশ বড় পরিমাণে। তার জন্যেই আমাদের সাধারণ মানুষকে দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। কিন্তু আমার কাজটা আমার পার্টি কমরেডরা সহজ করে দিয়েছেন। আমাদের পার্টি তো কোনো একজন ব্যক্তির পার্টি নয় যে একজন পোস্ট বাকি ল্যাম্প পোস্ট। আমাদের পার্টি হচ্ছে সবাই মিলে পার্টি, এবং আমার ওপরে যে সিনিয়র লিডাররা আছেন আর একেবারে নতুন যে ছাত্র করে, এসএফআই করে, তারপরে ডিওএফআই করে, তারাও যেভাবে নেমেছেন আমরা সবাই মিলে চেষ্টা করছি। এবং আমার ধারণা মানুষকে ভুল কিছুদিন বোঝানো যায়, কিন্তু দীর্ঘদিন মানুষের ভবিষ্যৎ চুরি, ছাত্র যুবর ভবিষ্যৎ চুরি, একটা মানুষের যে বিকশিত যে জীবন, তার বদলে শুধুমাত্র অনুদানের জীবন কাটানো দুটো সমান নয়। তো আচ্ছা দাদা, আপনার কেন্দ্রে যে দুজন প্রার্থী রয়েছেন, দুজনেই হেভি ওয়েট প্রার্থী, একজন অর্জুন সিং আর একজন পার্থ ভৌমিক, কিভাবে দেখছেন তাদেরকে? বা পার্থ ভৌমিকের সঙ্গে তো আমার পূর্ব আলাপ ছিল থিয়েটারের কারণে। আমি আগে ওখানে যখন থিয়েটার করতে যেতাম উনি নাটক দেখতে এসেছেন। অর্জুনবাবুর সাথে আমার আলাপ নেই। দুজনে রাজনীতির ময়দানে হেভিয়েট, মানে জিতেছেন আগে বলে। এখন দেখুন, এখন ভোট কি মানুষ দিতে পারে? আমাদের চ্যালেঞ্জ তো লড়াইটা এইখানে যে মানুষের যেটা চাহিদা, মানুষের যেটা বক্তব্য, এই দুটো কি ভোটের বাক্সে পরিলক্ষিত হচ্ছে? দুটো দিক আছে, এটা আমি একটু ব্যাখ্যা করে বলবো। এই কারণে, তার কারণ হচ্ছে আজকে সাধারণ মানুষের যা যা চাহিদা, ধরুন 100 দিনের কাজ, আপনারা জানেন এইটা আমাদের দ্বারা ইউপিএ 1-এর সময় আমরা এটা রেগা সেটা আমরা আদায় করেছিলাম, এবং তাতে অসংগঠিত ক্ষেত্রের মানুষ, শ্রমিক যারা যারা রাস্তা বানান, যারা ব্রিজ বানাচ্ছেন, তাদের 100 দিনের কাজ আমরা আইন প্রণয়ন করেছিলাম। এবং তার সুবিধা তো শুধু পশ্চিমবাংলার মানুষ পেয়েছেন তা নয়, তার সুবিধে সারা দেশের মানুষ আজও পাচ্ছেন। সুতরাং কিন্তু বামপন্থীরা সেখানে আজকে মানে ভোট পাওয়ার নিরিখে যদি বলেন অনেক পিছিয়ে। তাহলে মানুষের পক্ষে যে বড় কাজ এবং স্থায়ী কর্মী নিয়োগ করা, স্কুল কলেজে স্থায়ী পদ, শিক্ষকদের মানে যে তারা বেতন পান সেটা যাতে নিয়মিত এবং যাতে একটা জীবন চলতে পারে সুবিধাজনকভাবে, তার ব্যবস্থা তো বামপন্থীরা লড়াই করে তৈরি করেছেন। এখন সব জায়গায় তো অস্থায়ী। একজন শিক্ষক নিয়োগ হচ্ছে শুনলাম মাসে 1000 টাকা পাবেন, পার ক্লাস 100 টাকা। ঠিকাদার শ্রমিকদের দিয়ে সব কাজ করানো হচ্ছে, তাদের টাকাও 100 দিনের কাগজ ঠিকমতো টাকা তারা পাচ্ছেন না। আচ্ছা, শিক্ষা দপ্তর তো আমাদের রাজ্যে পুরোটাই জেলে বসে আছে। আর অন্য যেটুকু খবর পাই সেটা জানবেন কি না জানি না, সেটা হচ্ছে গুজরাটে স্থায়ী শিক্ষক বিগত 2 দশকে নিয়োগ হয়নি। একই সাথে এই সরকার, মানে বিজেপি সরকারের প্রস্তাব হচ্ছে আমাদের দেশে 40,000 যে কলেজ আছে যেখানে স্নাতক পড়বে ছেলে মেয়েরা, সেটা কমিয়ে আগামী 5 বছরে 15,000-এ নিয়ে আসা হবে, এবং সেখানে কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ করা হবে না। একইভাবে আমি অগ্নিবীর প্রকল্পতে স্থায়ী আর সৈন্য নিয়োগ হবে না। এই অস্থায়ী সৈন্য দেশের জন্যে নিজের আত্মবলিদান করবেন এ ব্যাপারে আমি নিশ্চিত নই। তেমনিভাবে এই যে অস্থায়ী রাজনৈতিক কর্মী যারা,
তাদেরকে রাজনীতিতে যারা নিয়ে আসছেন, যারা ভোটে লড়ছেন তারপর আবার নিজের পেশায় ফিরে চলে যাচ্ছেন, আমাদের মতো রাজনৈতিক ইতিহাস নেই যাদের, যে আমরা যারা রাজা, আমি তো শুধু অভিনয় করি না, আমি রাজনৈতিক কর্মী হিসেবেও সবাই জানেন, আমি অনেক দিন জানেন সেটা। তো আমি বলছি সেইটাতে না দেশের কোনো লাভ হয় না, মানুষের কোনো লাভ হয় না। তো সেই জন্যে এই যে হেভি ওয়েট যে প্রার্থী বলছেন, সেখানে মানুষের মতামতটা কিন্তু ভোট কেন্দ্রে পরিলক্ষিত হয়নি, ভোট চুরি হয়েছে নানাভাবে। এবার যদি সেটা বন্ধ হয়, নিশ্চয়ই মানুষের মতামত, সঠিক মতামত বামপন্থীদের পক্ষেই যাবে। আচ্ছা, ব্যারাকপুরে কি দেবদূত হবেন? সেটা মানুষ ঠিক করেন। আমার ব্যক্তিগত কোনো নিজেকে নিয়ে আহ্লাদ আমোদ কিছুই নেই। আমি মানুষের কাজ করতে এসেছি, পার্টি দায়িত্ব দিয়েছে বলে, এবং মানুষ যদি সেই সুযোগ দেন তাহলে আমি অন্তত মানুষের যা যা চাহিদা তার দূত হয়ে সেটা সংসদে পৌঁছে দেব, এবং সংসদে সেগুলো আদায় করার জন্য, যেমন আপনারা জানেন আমাদের প্রস্তাব 100 দিনেরটা 300 দিন যাতে কাজ পায়, মিনিমাম 600 টাকা যাতে কাজ পায়, যারা অস্থায়ী শ্রমিক ধরুন আমাদের চটকলেই কাজ করছে তাদের বেসিক মাইনা 10 থেকে 14,000-এর মধ্যে আছে, চিকিৎসার কোনো বিমা নেই, তাদেরটা কী করে 26,000 করা যায়, এবং 60 বছরের পর কী করে পেনশন পাওয়া যায় 6,000, এগুলোর আমরা আইন প্রণয়ন করব। লক্ষ্মীর ভাণ্ডার আমরা আইন প্রণয়ন করব, যেরকম সুবিধে যাতে সারা দেশের মানুষ পায়। তো এই ধরনের কাজগুলো করার অবকাশ এখানে আছে, এবং ব্যারাকপুরের মানুষ যদি আমাকে তাদের দূত করে সংসদে পাঠান, আমি নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা, আপনার যিনি প্রতিপক্ষ রয়েছেন অর্জুন সিং, রাজ্য রাজনীতির একটা চর্চার নাম, বারে বারে দল বদলের একটা আমরা দেখলাম এই কয়েক বছরে, কিভাবে দেখেন বিষয়টাকে? এটা তো যে যারা তাকে ভোট দিয়েছেন, আগের বার কোন পার্টির হয়ে দিয়েছেন মানে মানে খেয়াল করে ভাবতে হবে। আমি শুনছিলাম 4বার না 5বার ওনার দল বদল হয়ে গেছে অলরেডি। তো তারা বঞ্চিত হয়েছেন, তারা তো তৃণমূলের সমর্থক ছিলেন, এখন উনি বিজেপিতে। এবার বিজেপির যারা ওকে ভোট দেবেন তারা নিশ্চিতভাবে বলতে পারবেন কি না জানি না যে উনি বিজেপিতে থেকেই কাজ করবেন। তো আমার মনে হয় যে সাধারণ ভোট কর্মী বিজেপি এবং তৃণমূলের, তারা তো কনফিউজড। সেখানে আমাদের পার্টি নিশ্চিতভাবে, আপনারা জানেন যে আমরা একমুখী ধর্মনিরপেক্ষ একটা দেশ চাই, আমরা একটা গরিবের হাতে টাকা, গরিবের পেটে ভাত চাই, শিক্ষা আনতে চাকরি চাই। তো এই দাবিগুলো নিয়ে আমার মনে হয় আমাদের কাজ করার অবকাশ আছে, মানুষ আমাদের সমর্থন জানাবেন এবার। আচ্ছা, বামেরা বারে বারে একটা কথা বলছে যে অভিনেতা অভিনেত্রীরা রাজনীতির ময়দানে ঠিক মানায় না। সেই জায়গায় যেমনটা আমরা রচনা ব্যানার্জিকে এখন দেখছি, যদি ওনাকে জেতানো হয়, সংসদে পাঠানো হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি এটার আপনার উত্তরটা, আমার দল কিন্তু আমাকে অভিনেতা জন্য রাজনীতির কাজ করতে দেননি। আমার রাজনৈতিক দীর্ঘ 2 দশক আমি আমাদের আর্টিস্ট ইউনিয়নের দায়িত্বে ছিলাম, জয়েন্ট সেক্রেটারি অথবা আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। এই সময় আমাদের ইন্ডাস্ট্রি যে 1400 কোটি টাকা, 1450 কোটি টাকার ইন্ডাস্ট্রি, তার টেলিভিশনে 1250 কোটি টাকা ইনভেস্টেড হয়, বাকি টাকাটা ওটিটি এবং ফিল্মে ইনভেস্টেড হয়। সেখানে আমাদের প্রযোজক এবং শিল্পী কলাকুশলীদের নিয়ে সংগঠিত করতে নানা ধরনের সমস্যা আছে। আমাদের সময়ই প্রথম 30% আমাদের কর্মীদের ওয়েজেস হাইক হয়, এবং তার প্রতিদিনকার কিছু চ্যালেঞ্জ আছে। সেই অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি দীর্ঘদিন ধরে। মাথার উপর সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, এবং নিচে আমাকে সব্যসাচী চক্রবর্তী, বোম্বাদা, রূপা গঙ্গোপাধ্যায়, আমার যারা সেক্রেটারিশিপের সময় আমি টানা কাজ করার সুযোগ পেয়েছি। আমি সেই অভিজ্ঞতা, আমার ইউনিয়ন করার যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তার জন্য সুযোগ দিয়েছে। আমি অভিনেতা হিসেবে কত কৃতি, সেই জন্য সুযোগ দেওয়া হয়নি। আচ্ছা, মিমি নুসরাতকে যেমন দেখা যায় তার এলাকায়, দেবদূতকে কি দেখা যাবে? আমাকে তো যেমন টালিগঞ্জের লোক রোজ দেখতে পায়, সারাদিন দেখতে পায়, আমার তো নির্দিষ্টভাবে আমার এক প্ল্যান করাই আছে যে আপনাকে তো এখনই আমি তাহলে ম্যানেজ করছি কী করে, আমাকে ভোরবেলা 6টা থেকে তো শ্যুট করে 10টার মধ্যে বেরিয়ে যেতে হচ্ছে, এরকমই করবো। আর এখন বয়স হচ্ছে, আমি অত নিয়মিত কাজের ব্যাপারে আগ্রহী নই। আমি আমার রাজনৈতিক কর্মসূচি, সামাজিক কাজে যে সময়টা দিই সেটা আরেকটু বাড়াবো। আচ্ছা, আপনি একটু আগে নির্বাচনী বন্ড নিয়ে কথা বলছিলেন। সেই নির্বাচনী বন্ডে আমরা দেখতে পাই সিপিআইএম কিন্তু বারে বারে সরব হয়েছে, কিন্তু আমরা দেখছি নির্বাচনী বন্ডে সব থেকে বেশি যদি কারচুপির অভিযোগ এসেছে সেটা বিজেপির বিরুদ্ধে, তারপরে কিন্তু কংগ্রেসের বিরুদ্ধেও এসেছে। কিন্তু বিজেপি নিয়ে যেভাবে সিপিআইএম সরব হয়েছে, কংগ্রেস নিয়ে সেভাবে সরব হয়নি। জোটের জন্য না, একেবারেই নয়। কংগ্রেসের ভূমিকাটা নিয়ে রাহুল গান্ধী অলরেডি জানিয়েছেন এটা। আর এত পুরনো দল, তাদের সঙ্গে
সংযোগ এবং তাদের এত বড় দল কিভাবে টাকা ঢুকেছে সেটার ক্ল্যারিটি কংগ্রেস দিতে পারবে। আমি বলছি কংগ্রেস তো দেশ চালাচ্ছে না, এখন রাজ্য তো কংগ্রেস চালাচ্ছে না। দায়িত্বটা সেই জন্যে সবসময় জানবেন যে ক্ষমতাসীন যারা, তাদেরকে সবার আগে দায়িত্বটা নিতে হবে। যাদের ক্ষমতা নেই তাদের দিকে আঙুল তোলার থেকে আমি বলছি নিশ্চয়ই কংগ্রেস ব্যাখ্যা দেবে তাদের কিভাবে টাকা এসেছে, সেটাকে আমি সমর্থন একেবারেই জানাচ্ছি না। কিন্তু যারা ক্ষমতায় রয়েছেন তাদেরকে তো আগে জাস্টিফাই করতে হবে। সেই জন্য আমরা ক্ষমতায় রয়েছেন যারা, তাদের বিরুদ্ধে লড়াই বলে এখন তো আমাদের কংগ্রেসের বিরুদ্ধে লড়াইটা নয়। সেই জন্য বারবার কথায় কথায় আমাদের বিজেপির ইলেকটোরাল বন্ডে টাকা নেওয়া, এবং কারণ উনি তো বলেছিলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, কিন্তু প্রমাণিত হলো উনিও খেয়েছেন এবং দিদিকে খেতেও দিয়েছেন। ব্যারাকপুর আমরা জানতাম লালগড়, এই লালগড় কি ফিরবে আপনার হাত ধরে? বাম শূন্য তকমা কি ঘুচবে? আমার মনে হয় অবশ্যই ফিরবে। মানুষের যে সাড়া দেখতে পাচ্ছি বেরিয়ে, আপনারা প্লিজ আসুন ওখানেও কভার করতে। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসে আশীর্বাদ করছেন, আমাদের রাস্তায় বেরিয়ে বলছেন যে এবার পাশে আছি, আমরা ভুল করেছিলাম আমাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। তো আমার মনে হয় আমরা সমর্থন পাবো, এবং আমার মনে হয় তৃণমূল বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন গতবার, তারাও নিশ্চয়ই ভাববেন যে তারা কাকে ভোট দিয়েছিলেন। তো সুতরাং সমর্থন সার্বিকভাবে আমাদের একটা অবকাশ তৈরি হয়েছে ওখানে আমাদের জেতার। আমি তো খুব আশাবাদী।